কিছু কিছু কাজ এমন করেছে যেগুলোর প্রশংসা করতে হবে। কিছু কিছু জিনিস আমাদের জীবনে হয় যেটা ভালোর জন্য হয়। কিছু কখনো কখনো বলা হয় না যে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। মানে এমনও হয়ে যায় আমরা একটা সময় আমরা প্রত্যেকে ডিপ্রেশনে চলে এসেছিলাম যে বাংলাদেশকে আমরা জন্ম দিয়েছি, যে বাংলাদেশের জন্য এত কিছু, আজকে সেই বাংলাদেশ আমাদের ফ্ল্যাগে মানে লাথি মারছে, ঝামেলা করছে, অশান্তি করছে, এরকম তো প্রচুর ছবি আমরা দেখলাম। তো কিছু কিছু জিনিস ভালোই হয় জানেন তো। এই বাংলাদেশ বারবার আমাদের উপর অ্যাটাক করে একটা কথা বুঝিয়েছে যে তোমাদের ওই যে চিকেন নেকটা রয়েছে না, মানে আমাদের কমজোরি কোনটা সেটা বোঝাটাও দরকার। এবং সেটাই বুঝিয়েছে বাংলাদেশ যে এই যে তোমাদের চিকেন নেক আমরা কেটে দেবো, এই তোমাদের চিকেন নেক আমরা দখল করে নেবো। ওটা তো চিকেন নেক, সরু পাড়া গলা, 22 কিলোমিটার চওড়া, জ্যাম করে দিলেই কেটে যাবে। আমাদের কাছে সব থেকে বড় থ্রেট হচ্ছে চায়না, বাংলাদেশ নয়। তো বারবার বারবার এমন ভাবে আমাদেরকে হিট করা হলো যে ওই চিকেন নেক এমন একটা যেখান থেকে উত্তর পূর্ব ভারত পুরোপুরি ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যাবে। যদি আমরা সবাই বেরিয়ে পড়ি বাংলাদেশ থেকে, তবে কিন্তু ভারতের উত্তর পূর্ব ভারত আমরা দখল নিয়ে নেবো। সব কথা ভারত সরকার শুনেছে, চুপচাপ শুনেছে, এবং চুপচাপ শুনে ঠান্ডা মাথায় ভেবেছে। কারণ তোমাকে বড় কিছু করতে গেলে তোমাকে গুড লিসনার হতে হবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যে কত ভালো লিসনার সেটা আমরা প্রত্যেকেই জানি। উনি বুঝেছেন, ব্যাপারটার গম্ভীরভাবে নিয়েছেন। হাসি লাগছিল আমাদের অনেকেরই, হ্যাঁ বাংলাদেশ দখল করবে, কিন্তু না, তিনি ব্যাপারটাকে বুঝে, এবং এতদিন পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম যে 22 কিলোমিটার চওড়া স্ট্র্যাটেজি করে সেটাকে 42 কিলোমিটার চওড়া করা হয়েছে। 42 কিলোমিটার কোথায় থেকে? মানে কোনো গুলি না চালিয়ে, কোনো এরিয়া দখল না করে, বাংলাদেশ থেকে আমরা কোনো এরিয়া দখলই করলাম না, 42 কিলোমিটার কেন হয়ে গেল সেটা কংগ্রেসকে জিজ্ঞেস করতে হবে। 22 কিলোমিটারের কেন মানে ডেভেলপমেন্ট হবে? আশেপাশে জায়গা নেই? ভারত সরকার ওইটুকু জায়গা ছিল। সেই ভুলটা আজকে ভেঙেছেন, এবং এটা অমিত শাহর তীক্ষ্ণ বুদ্ধি, এটার প্রশংসা না করলেও নয়। তিনি প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে বিএসএফ কে সেই চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর থেকে সরিয়ে দিয়ে নিজের সেনাকে নামালেন, আর্মিকে নামালেন। কেন আর্মিকে নামালেন? এই কারণেই আর্মিকে নামালেন কারণ বিএসএফ এর কাজ কি? বিএসএফ এর কাজ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। উনি প্রোটেকশন দেবেন, উনি দেখবেন যে কোনো ইলিগাল কাজ যেন না হয়, বর্ডারকে পাহারা দেওয়া। আর আর্মি কখন নামে? আর্মি ট্রেন্ড কিসের জন্য? যুদ্ধ করার জন্য। আর্মি ট্রেন্ড কিভাবে যুদ্ধ করতে হবে, কি করতে হবে, কোন সিচুয়েশনে কি স্টেপ নিতে হবে, সেটা আর্মি খুব ভালো করে জানে। যখন থ্রেট আসছিল ভারতের ওপর, তখন সঙ্গে সঙ্গে অমিত শাহ তীক্ষ্ণ বুদ্ধিতে বিএসএফ কে শিলিগুড়ি করিডোর থেকে সরিয়ে সেখানে আর্মি ডিপ্লয়মেন্ট করা হয়। এবং সেই আর্মি এমন এমন জায়গা উদ্ধার করেছিলেন যে জায়গাগুলোতে কোনোদিনই সাধারণ মানুষ প্রবেশ করতেন না, অর্থাৎ সেটা মানে একদম আনডেভেলপড ছিল। সেটা বলতে পারেন যে পারিপার্শ্বিক কারণে সেখানে যাওয়া যেত না, মানুষজনের আসা যাওয়া ছিল না। আর সেখানে ছোট 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 বলতে পারেন ত্রিপলের সব বাড়ি তৈরি হচ্ছিল। ডিমান্ড আসছে বাংলাদেশ থেকে, সেটা নাকি তাদেরই গ্রাম। ফেন্সিংটাও নাকি ঠিকঠাকভাবে কমপ্লিট নেই, তাই ভারত সরকার বুঝতেও পারছে না। তখন আমরা ঠান্ডা মাথায় বাংলাদেশকে বললো যে কেন না আমরা সার্ভে করি এবং একটু মাপজোক করে দেখে নি না কোনটা কতটা এরিয়া, কতটা আমাদের, কতটা নয়। ঠান্ডা মাথায়, ঝামেলা করার নেই। আর্মি মানে আপনারা বলতে পারেন যে দিন রাত এক করে সেখানে খাটা শুরু করেছিল, এবং ফেন্সিং এর কাজ আগে স্টার্ট হয় যখন সেই সমস্ত ঝুপড়ি থেকে কথা বলা শুরু হয় যেটা বাংলাদেশের এক একটি গ্রাম। খবরও হয়ে গেছিল যে ভারত নাকি বাংলাদেশের 10টা গ্রাম দখল করে নিয়েছে, কিন্তু না, ওটা বাংলাদেশের 10টা গ্রাম ছিল না, ওটা ভারত সরকারেরই জায়গা। যে জায়গায় বাংলাদেশের বিভিন্ন রকম মানে প্রথমে ছেলে, তারপর চাচা, তারপর পারিপার্শ্বিক সব জামাই থেকে শুরু করে বিভিন্ন যারা আসতে লাগেন তারা ধীরে ধীরে গ্রাম ঢুকছিলেন এবার যে চলো ভাই দখল নিই। তো আমরা ঠান্ডা মাথায় বাংলাদেশের সাথে সার্ভে করি এবং তাদের সাথে মাপজোক করে আমরা নিজেদের জায়গাটাকে সেখান থেকে বের করে আনি। তো পরে জানতে পারি সেই ঝোপড়িতে যারা ছিল তারা হচ্ছে বাংলাদেশি, এবং তাদেরকে বলি যে ভাই তোমরা নিজেদের বাড়ি যাও, কারণ অলরেডি আপনারা জানেন যে পুশব্যাকের কাজ চলছে এবং আমরা আমাদের এরিয়াটা দখল নেই। এই কাজ কিন্তু 3 বছর ধরে চলছে, আর চুপচাপ চলছে, একদম সাইলেন্টলি। এবং যে এরিয়ায় কোনোদিন রাস্তা হয়নি, ডেভেলপমেন্ট হয়নি, এমনি কেউ যেত না, আমরা 22 কিলোমিটার নিয়েই ব্যস্ত, তার আগে যেন না আসে। অর্থাৎ আনম্যান্ড যে এরিয়া পড়েছিল সেই এরিয়াতে ভারত সরকার একটাই প্ল্যানিং ছিল যে আমাদেরকে এরিয়া চওড়া করতে হবে, এবং সেখানেই ডেভেলপমেন্টের কাজ স্টার্ট হয়, রোড ইনফ্রাস্ট্রাকচার স্টার্ট হয়। এবং যে 22 কিলোমিটার চওড়া আমরা রাস্তা মেরেছিলাম সেটা 42 কিলোমিটার চওড়া হয়েছে। এবং শুধু তাই নয়, শুধুমাত্র ওপরেই আমরা রোড তৈরি করে ফেললাম, আমরা আর্মি ডিপ্লয়মেন্ট করে ফেললাম, এবং আমরা নিশ্চিন্ত বসে পড়লাম তা নয়। B2 বম্বের মতো বম্ব যাতে আমাদের মাথার চুলটুকু ছিঁড়তে না পারে সেই প্ল্যানিং আমরা করেছি। অর্থাৎ আমরা আন্ডারগ্রাউন্ড টানেলের প্ল্যানিং করেছি, যে বিষয় অলরেডি এই সোমবার দিন অশ্বিনী বৈষ্ণব একটি বড় প্রকল্পের কথা বলেছেন, যেটা বলেছেন যে চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের ভেতর থেকে যাবে 40 কিলোমিটার টানেল আমরা বানাবো, যেটা স্ট্র্যাটেজিক করিডোর হবে। এটা আন্ডারগ্রাউন্ড রেল ট্র্যাক ফেলবো আমরা, অর্থাৎ কোনোভাবেই যাতে মানে 40 কিলোমিটার ভেতর থেকে টানেলটা যাবে, একদম 40 কিলোমিটার ভেতর, যাতে উত্তর পূর্ব ভারতের সাথে আমাদের ভারতের মানচিত্র যাতে কোনো রকম যাতায়াতের কোনো প্রবলেম না হয়। আরে ভাই B2 বম্ব যদি মেরে দেয় না, তাও আমাদের যাতায়াত বন্ধ হবে না। ওই যে বলছেন রাস্তা ভেঙে দেবো, আর্মি আসতে পারবে না, পুরো কানেকশন এন্ড।
কানেকশনের এন্ড করা যাবে না, কারণ আমরা সমুদ্রের তল থেকে 40 কিলোমিটার ভেতর থেকে টানেল তৈরি করব, যা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতকে জোট করবে। অর্থাৎ আমাদের কানেক্টিভিটিকে আমরা ইমপ্রুভ করব, সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপমেন্ট করব। এবং আপনাদের কোয়েশ্চেন হবে কোন এরিয়া থেকে কতটা পর্যন্ত, তো সেই এরিয়া আমি বলে দিচ্ছি। 3 মাইল হাট থেকে শুরু করে রাঙ্গাপানি রেলওয়ে স্টেশন, যা উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম সবকে কানেক্ট করবে। একদম টানেল ডিরেক্ট গিয়ে উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের কানেকশন করবে, এখানে কোনো রকম দড়াই নেই। এবং আমরা যেমন মাটির ওপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি, আমরা যতটা রাস্তা চওড়া করেছি ততটাই আমরা নিচে 42 কিলোমিটার নিচে অব্দি নেমে, মানে বলতে পারেন একদম টানেল তৈরি করে আমরা কানেক্ট করবো, যাতে কোনোভাবেই আমাদের যোগাযোগ বিচ্ছেদ কেউ না করতে পারে। তো আজ ভাগ্যেশ অশান্তি হয়েছিল বলেই আমরা কিন্তু শিলিগুড়ি করিডোরটাকে নিয়ে ভেবেছি, যেটা সেন্সিটিভ এরিয়া, এবং ওখানটাকে নিয়ে ভাবার জন্যই কত কিছু প্ল্যানিং করতে হয়। আগে তো ভারত সরকারকে পশ্চিমবঙ্গের নিজেদের সরকারকে আনতে হলো, অর্থাৎ বিজেপি সরকারকে আনতে হলো, সেখান থেকে ফেন্সিং এর কাজ দ্রুত কমপ্লিট করা থেকে শুরু করে শিলিগুড়ি করিডোরকে নিয়ে ভাবা, কারণ এটাও কিন্তু পশ্চিমবঙ্গেরই প্রজেক্ট একটা, কারণ শিলিগুড়ি আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে, সেটা পশ্চিমবঙ্গেরই প্রজেক্ট, যা অশ্বিনী বৈষ্ণব সোমবার দিনে অ্যানাউন্স করেছেন। এখানে শেষ নয়, মমতা ব্যানার্জি কত বড় ক্ষতি করে গেছে আপনারা জানেন না? 15 বছর পিছিয়ে দিয়েছেন, যে প্রজেক্ট আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, আমি সেই কথা আপনাদেরকে জানাবো। অর্থাৎ এই যে তারেক রহমান আসার পর আমাদের সাথে বাংলাদেশের সম্পর্ক যে ভালো হয়ে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। মোহাম্মদ ইউনুস আমাদের কাছে যা ছিল, এই তারেক রহমানও কাছে পিঠে তাই। তারপরেও রিসেন্ট ভারত হাই কমিশনার যাকে পাঠিয়েছেন দীনেশ ত্রিবেদী, উনি বাংলাদেশে গিয়ে যেটা মানে আমাদের যেটা ট্যুরিস্ট ভিসা যেটা স্টপ হয়ে গেছিল লাস্ট 2 বছর ধরে, সেটা চালু করেছেন। কিন্তু তারপরে ভারতের সাথে খুব একটা ভালো সম্পর্ক বাংলাদেশের এখনো পর্যন্ত হয়নি। কেন হয়নি আমি সেটাও জানিয়ে দিই। আসলে বিষয়টা হচ্ছে তিস্তা নদী, যেটা আমাদের ভারতের সিকিম হয়ে ব্রহ্মপুত্রতে মিশছে, যেটা যমুনাতে গিয়ে মিশছে। এখন বাংলাদেশিদের প্রবলেম হচ্ছে যে ওনারা চাইছেন যে তিস্তা নদীর যে জলটি আসছে, সেই জল তারা পেতে চায়, কারণ তারা কৃষি কাজে সেই জল অত্যন্ত দরকার। এবার বিষয়টা হচ্ছে যে টাইমে তারা চাইছে, ডিসেম্বর টু মে মাস পর্যন্ত বরফ গলা জলে ওই নদীটা পুষ্ট থাকে না, তখন তো বর্ষার জল মানে বৃষ্টি তো পড়ে না। বৃষ্টি পড়লে আমাদের অসুবিধা নেই, আমরা জলটা ছেড়ে দিই, তখন তো ওরা বলছে যে আমাদের বন্যা হয়ে যায়। যখন প্রয়োজন নেই তখন তারা জল ছাড়ে, কিন্তু এবার এখানেও কিছু করার নেই, বরফ গলা জলে অল্প জল থাকে। তো সেই কারণে কি হয় যে 1983-তে চুক্তি করা ছিল যে ভারত এই তিস্তা নদীর 39% জল নেবে আর বাংলাদেশকে 36% জল দেবে, আর যে 25% বেঁচে থাকলো সেটা যে যা হবে তাই, মানে ভারতের দিকেও আসতে পারে, বাংলাদেশের দিকেও যেতে পারে, তার উপর কারো কন্ট্রোল নেই। কিন্তু পার্সেন্টেজটা এইভাবে ভাগ করা ছিল। 2011 সালে মনমোহন সিং যখন বাংলাদেশ ভিজিট করতে যায়, তখন তিনি একটি চুক্তি সাইন করেন, যেখানে বলেছিলেন যে 42.5 মানে প্রায় 42.5% জল ভারত নেবে এবং 37.5% জল আমরা বাংলাদেশকে দেব। এটা কিন্তু এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছিল। অর্থাৎ বাংলাদেশের সাথে আমরাও চেয়েছিলাম যে একটা ভালো সম্পর্ক, একটা ভালো সম্পর্ক থাক, সেই কারণে এরকম চুক্তি মনমোহন সিং করেছিলেন। এবার মমতা ব্যানার্জি হয়ে গেছে রাগ, যে আপনি আমাকে না জিজ্ঞেস করে আমার এরিয়ার জল কেন দেবেন বাংলাদেশকে। মানে 2011 সাল থেকে সরকারে আসতেই মমতা ব্যানার্জি ভাবতে শুরু করেছিলেন যে কেন্দ্র আলাদা আর আমার রাজ্য আলাদা। তিনি আমেরিকার রুল ফলো করতে লেগেছিলেন যে আমার রাজ্য আমি আমার রুল চালাবো, আমাকে না জিজ্ঞেস করে কেন্দ্রের মানে যতই প্রধানমন্ত্রী হোক না কেন তিনি পারমিশন কি করে দিলেন। যার জন্য কি হলো যে ওই যে তিস্তা নদীর যে জলটি মানে আসে না, বয়ে যেটা জল আসে তো প্রচুর মানে কাদা মাটি নিয়ে আসে। তো যার জন্য বাংলাদেশ ভেবেছিল যে আমরা সেই রিভার বেসিন ম্যানেজমেন্ট করবো এবং ওটার এমন একটা ডেভেলপমেন্ট করবো যেটা মাটির জন্য যে জল যাওয়াটা বাংলাদেশে ঢোকাটা আটকে যায়। তো আমরা এতটা সুন্দর করে পুরো ম্যানেজমেন্ট করবো যাতে জলটা আমরা ঠিকভাবে পাই এবং কৃষি কাজ যাতে আমাদের ভালোভাবে হয়। তো সেই যে প্রজেক্টটা, অর্থাৎ ওই রিভার বেসিন ম্যানেজমেন্টের যে প্রজেক্টটা, যেটাকে আপনারা তিস্তা প্রজেক্টও বলতে পারেন, সেটা ভারত সরকারকে শেখ হাসিনা দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি এই প্রজেক্টটা ভারত সরকারই কমপ্লিট করুক, কারণ তখন তো চায়নাকে ঢোকানো মানে তো ভারতের সাথে শত্রুতা নেওয়া বা অন্য কোনো দেশ থেকে লোক আনা যাবে না। তো বাংলাদেশ বলেছিল যে ভারত সরকার এই প্রজেক্টটা কমপ্লিট করে দেন আমাদের হাতে দিয়ে দেবে। ভারত সরকারও খুশ যে চলো ভাই ঠিক আছে, প্রজেক্ট আমরা কমপ্লিট করবো। কিন্তু মমতা ব্যানার্জির জন্য যখনই তিনি ব্যাগরা হয়ে দাঁড়ালেন যে না ভাই আমাকে না জিজ্ঞেস করে তিস্তা নদীর জল কেন যাবে, মানে কেন বাংলাদেশকে দেওয়া হবে, কোন সাহসে এটাকে তিনি করলেন, বলে তিনি একটা ব্যাগরা লাগিয়ে দিলেন এবং সেই প্রজেক্ট হাত থেকে বেরিয়ে যায়। তারেক রহমান রিসেন্ট চায়নাতে গিয়ে আজকে সেই প্রজেক্টটি দিয়ে এসেছেন চায়নাকে। তাহলে কি হলো, কি হলো? শিলিগুড়ির যে দক্ষিণ ভাগটা রয়েছে সেখানে এবার চায়না মানে আমাদের তো পুরো কাছে চলে এলো। চায়না তো তার মানে নিজের লেবার নামাবে, নিজের আর্মি নামাবে, নিজের লোক নামাবে। আর চায়না নামালো মানে ওরা কি করে, আমরা পাকিস্তান দেখেছি যখন একবার এন্ট্রি নিয়ে নেবে বাংলাদেশে তখন তো ওরা ওই এরিয়া থেকে বেরোবে না। তাহলে ভারতের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়ালো। যদি প্রজেক্টটা আমরা পেতাম তাহলে আজকে সেই দিনটা আসতো না। কিন্তু চায়নাকে গিয়ে তারেক রহমান সেই প্রজেক্ট দিয়ে চলে এসেছেন। এবার চায়না তো ইজিলি ছাড়ার নেই। শুধু তাই নয়, এই যে মোংলা পোর্ট, এই মোংলা পোর্টের কাজও শেখ হাসিনা দিয়েছিলেন ভারত সরকারকে, অর্থাৎ 100 একরের ডেভেলপমেন্টের কাজ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হীরানন্দানি গ্রুপকে দেওয়া হয়েছিল। সেই প্রজেক্টও আটকে গেছিল এবং সেই ডেভেলপমেন্টের কাজও, মানে এই প্রজেক্ট ভাববেন না যে মমতা ব্যানার্জির যুগের, এটা রিসেন্ট কাজ 2024-এর প্রজেক্ট। তো তখন এবার অস্থিরতা শুরু হয়ে যায় বাংলাদেশে।
এবং যখনই অস্থিরতা শুরু হয়, আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে চলে আসে এবং একটা মোহাম্মদ ইউনুস চলে আসে এবং বিভিন্ন লিটিগেশন লেগে যায়। তো সেই কারণে এই প্রজেক্ট আটকে যায়। তো যখনই মোংলা পোর্টের প্রজেক্ট আটকে যায়, তো সেটাও গিয়ে এবার তারেক রহমান গিয়ে দিয়ে চলে এসেছেন চায়নাকে যে আপনি এই মোংলা পোর্টের প্রজেক্টটা করুন। তাহলে কি হলো, মোংলা পোর্টকে ডেভেলপমেন্ট করতে গেলে তো আবার চায়নার লোককেই পাঠাতে হবে, আর তারা একবার ঢুকলে তো ছড়নে বলে না, তারা তো সেটাও ভারতের জন্য খারাপই হলো। শুধু তাই নয়, চায়না বাংলাদেশ মায়ানমার ইকোনমিক করিডোর করার কথাও রয়েছে, যেখানে চায়না নাকি মায়ানমার হয়ে বাংলাদেশকে বিভিন্ন রকম সাপ্লাই করবে এবং তারা নাকি ধীরে ধীরে সেখানে ব্যবসায়িক ব্যাপারটা বাড়িয়ে তুলবে। সে যাই করুক না কেন, যতই তোমরা যাই করো না কেন, খুব ভালো কথা, এদিকে শেখ হাসিনা কিন্তু আবারও মাথাচাড়া দিয়ে উঠেছেন। এনডিটিভিতে অলরেডি তিনি জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ কিন্তু কোনো কাগজের পার্টি নয়, কোনো কাগজের সংগঠন নয়। শেখ হাসিনা জানাচ্ছেন যে 1975-এ আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার ভাইকে হারিয়েছি, আমি আমার পরিবারকে হারিয়েছি, সুতরাং আমার ওপর যে ফাঁসি অর্ডার রয়েছে তাতে আমি ভয় পাই না, মৃত্যুকে আমি ভয় পাই না, আর আমি এই বছরই বাংলাদেশ যাচ্ছি, আমি এই বছরই বাংলাদেশ যাচ্ছি। ভালো করে বুঝুন, অত সহজে শেখ হাসিনাও বলতে পারবেন না যে আমি বাংলাদেশ যাচ্ছি। তার মানে এবার শেখ হাসিনার বা আওয়ামী লীগের আবার ওঠা এবং শেখ হাসিনার বাংলাদেশ যাওয়াটা ভারতের জন্য মঙ্গল, কারণ তারেক রহমানের সঙ্গে সেটিং হবে না। উনি আমাদের শত্রুকে, মানে শত্রু আমার বন্ধু নীতি অ্যাপ্লাই করে নিয়েছেন। উনি এখন চায়নাকে নিজের বাবা হিসেবে দেখছেন। সেটা ভারত কিছুতেই মেনে নেবে না যে আমাদের বর্ডার এরিয়াতে এবার চায়না লাফাবে, সেটা ভারত সরকার মেনে নেবে না। তাই শেখ হাসিনার বাংলাদেশ যাওয়া অত্যন্ত দরকার, তিনি অলরেডি হুঙ্কার দিয়েছেন। ভবিষ্যতে কি হবে সে বিষয়ে আমাদের নজর থাকবে। এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।